পিলখানাতে কি হয়েছিল? ওই দিন কি খুব আনন্দ হয়েছিল? কেউ হয়তো মারা যায়নি। তো যদি কেউ মারা না গিয়ে থাকে তাহলে তদন্ত হবে কেন? তাই তো, খুব স্বাভাবিক ব্যাপার। এখনকার যারা ধরেন যারা 2009 এর পরে জন্ম নিয়েছে, আমরা তো মহান আল্লাহ পাক আগে পাঠিয়েছেন। যারা 2009 এর পরে জন্ম নিয়েছে তারা মনে করবে কি ব্যাপার, পিলখানা, এটা কিসের তদন্ত? ওখানে মানে কি হয়েছিল? তদন্ত যেহেতু হবে না, তারা খুব সিরিয়াসলি নেবে না ব্যাপারটা। কিন্তু যারা 2009-এ চোখ কান খোলা ছিল, এবং আমরা যারা দেখেছিলাম, শুনেছিলাম সেই হৃদয় বিদারক ঘটনা, আমাদের কাছে খারাপ লাগে, তাই না? খারাপ লাগবে, আরো বহুদিন লাগবে। এখন আমার কাছে কি মনে হয় জানেন, যে আমি একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছিলাম, যিনি রণাঙ্গনে লড়াই করেছিলেন। তিনি আমাকে খুব ক্লিয়ার কাট একটা কথা বলেছেন, এবং তিনি আমার ভিডিও দেখেন। বলছে, বাংলাদেশের জন্য, মানে সুন্দর বাংলাদেশের জন্য, বৈষম্যের হীন বাংলাদেশের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশের জন্য যে লড়াই করবে, সে তো বেঁচে থাকলে অপমানিত হবে, লজ্জিত হবে, অসম্মানিত হবে এবং গরিব থাকবে। আর যদি সে মরে যায় তাহলে সম্পূর্ণ বৃথা। কেন? আমি ওনাকে প্রশ্ন করলাম সম্মানের সহিত। উনি একজন মুক্তিযোদ্ধা। বলল যে, আমরা কেন লড়াই করেছিলাম? আমাদের অনেক বৈষম্য ছিল, 22-23 বছরের বৈষম্য ছিল, আমরা লড়াই করেছিলাম। পরে কি হলো? আবার আমরা যেটার জন্য লড়াই করলাম এটাই আবার শুরু হয়ে গেল। 90-এ কি হলো? আবারও লড়াই হলো, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, গণতন্ত্রের বাংলাদেশ হবে, এটা আবার হারিয়ে গেল। 24-এ আবার লড়াই হলো, কি হবে? একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, তারপর বৈষম্য থাকবে না, ঘুষ চাঁদাবাজি থাকবে না। এখন তিনি আমাকে প্রশ্ন করলেন, এটা কি হলো? আমি তো আটকে গেলাম। মেধাবী মানুষ, চমৎকার দেশের জন্য লড়াই করেছিলেন, হয়তো ভাগ্যগুণে বেঁচে রয়েছেন। আমি তো এখন উত্তর দিতে পারি না। ওনাকে কি আমি বলবো যে চাঁদাবাজি বন্ধ হয়েছে? হয়নি তো। ঘুষ বন্ধ হয়েছে? হয়নি তো। বৈষম্য আছে? আছে। কৃষক কি তার সার, কীটনাশক, বীজ এগুলো সঠিক দামে সঠিক সময় পাচ্ছে? পাচ্ছে না তো। চিকিৎসা খাত কি গরিব মেহনতি মানুষ চিকিৎসা পাচ্ছে? ডায়াগনস্টিক সেন্টারের এই ধরনের অতি চালাকি এবং ডাক্তারদের নানান কমিশন, ডাক্তারদেরও অতি বাণিজ্য, বেশি পরিমাণ ভিজিট নেওয়া, অতিরিক্ত চেক আপ দেওয়া, এগুলো কমেছে? কমে নাই। তো এখন মনে হলো তাহলে তো ওনাকে আমি উত্তর দিতে পারি না। তো এখন উনি বললেন, তাহলে এখন কি আমার চিন্তা ঠিক আছে? আমি বললাম, হ্যাঁ ঠিক আছে। তা আমি ওনাকে বললাম যে পরের প্রজন্ম আরো একবার 15-20 বছর পরে কিভাবে লড়াইয়ে নামবে, যে গণতন্ত্রের জন্য, দুর্নীতিমুক্ত, যারা নামবে ওরা বোকা। এখন যারা নামছে তারাও এক প্রকার বোকার স্বর্গে যাচ্ছে। কারণ দেশ উদ্ধার হয়, উদ্ধার হওয়ার পরে আবার বিভিন্ন রাজনৈতিক ঘেরাকলে পড়ে যায় দেশ। কারণ নেতাদের, রাজনৈতিক দলের কাজ কি? দেশপ্রেম দেখাবে, সংবিধান আর গণতন্ত্র সামনে আনবে, আর মোটামুটি সব চলবে। তাহলে এই দেশের জনগণ হচ্ছে রোহিঙ্গা, এই দেশের জনগণ হচ্ছে ফুটবল। এখন বিডিআর এত বড় একটা ঘটনা ঘটলো, এখন এই সরকারের কাছে মানুষ আশা করে, এখন বলে তদন্ত কমিটি হবে না। তাহলে এখন তো বলতেই হয় যে তাহলে কিছুই হয় নাই, ওই দিন আনন্দ হয়েছে, মিছিল হয়েছে, উৎসব হয়েছে, বিরিয়ানি পার্টি হয়েছে, ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে না? আর 2009-এর পরে যারা যার মনে হচ্ছে তারা তো মনে করবে নাই। তো আপনি আশাহত হবেন। আপনি দেশপ্রেমিক হলে আপনাকে অপমানিত, লজ্জিত হতে হবে। আপনি বিবেকবান হলে, নৈতিক ভাবে থাকলে, সৎ থাকতে চাইলে, মানে বাংলাদেশে আর কি, তাহলে সর্বশেষ রেজাল্ট কি? আমি হয়তো দেখবো না, কারণ এটা হলে হয়তো অনেক পরে ঘটনাটা ঘটবে। অনেক জাতি কিন্তু পৃথিবীতে নাই, মহান আল্লাহ পাক নিয়ে গেছে। কারণ ওই জাতি পাপে পাপিষ্ট ছিল। তো বাংলাদেশ এরকম পাপে পাপিষ্ট। সে হয়তো মাছের সাথে থাকবে, পানির নিচে চলে যাবে। শেষ পরিণতি তো এটাই হবে। হয়তো পরের প্রজন্ম 3-4 হাজার বছর পরে খুঁজে পাবে, আরে স্বাধীন বাংলাদেশ ছিল, যাদের মুখে মুখে দেশপ্রেম ছিল আর তলে তলে দুর্নীতি ছিল, ওরা তো পানিতে ডুবে চলে গেছে। ওই জাতিকে সন্ধান পেয়েছে, ওই দেশের সন্ধান পেয়েছে। এরকমটাই হবে শেষ পরিণতি, এছাড়া আর কিছু নাই। ওই এরকম তদন্ত কমিটি হবে না। একসময় দেখা যাবে এই যে জুলাই এত লোক মারা গেল, এটারও একসময় তদন্ত কমিটি হবে না, এটারও বিচার হবে না। এটাই বাংলাদেশ।
মহান আল্লাহ পাক হেদায়েত করুন। হেদায়েত করার মনে করবেন আর কি। দেখ আল্লাহ পাক এরপরে সিদ্ধান্ত দিতে পারেন, উনি সঠিক পরিকল্পনাকারী। আল্লাহ হাফেজ।